আজকে আপনাদের শোনাবো মৌলিক কুণ্ডুর লেখা ভয়ের গল্প লাল কম্বলের জিন। একটি মেয়ে শহরে আসে চাকরি সূত্রে, একটি বাড়ি ভাড়া নেয় থাকবে বলে। নতুন বাড়িতে থাকার জন্য কিছু জিনিস কেনার সঙ্গে তার একটি কম্বলেরও দরকার হয়। সেই কম্বলকে ঘিরেই যত রহস্য। পুরো রহস্যটা জানতে হলে শুনতেই হবে লাল কম্বলের জিন। গল্পটি শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করতে চলেছি আজকের গল্প লাল কম্বলের জিন। এই যে দাদা, ওই তাকের উপরে যে লাল রঙের কম্বলটা আছে ওটা দেখান তো। এক ফুটফুটে বছর 22-এর মেয়ে কম্বলের দোকানের সামনে এসে বলল কথাগুলো। দোকানদার বলল, ও ওয়ালা, ওটা বিকনে কে লিয়ে না আছে ম্যাডাম। কেন, দাম কত ওটার? কেউ কি বুক করে দিয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, দাও না, মেয়ের খুব পছন্দ হয়েছে। পাশ থেকে বলে উঠলেন আর এক প্রৌঢ়া মহিলা, ইয়ে ম্যাডাম, আপনার বেটি আছে? ইনকা নাম কে আছে মাইজি? জুলজুলে চোখে একবার অল্প বয়সী মেয়েটির দিকে দেখে নেয় দোকানদার। তারপর মাঝবয়সী মহিলাকে প্রশ্ন করল সে, কেন ভাই, তোমার নাম জেনে কি হবে? ইনকা নাম মৌমিতা হ্যাঁ ক্যা মাজি? তুমি ওর নাম জানলে কি করে? মনে হলো দোকানদারটির মুখে একটু হাসি খেলে গেল। আসলে লোকটা এমনভাবে একটা হনুমান টুপি দিয়ে মুখ ঢেকে রেখেছে যে মুখের ভাব বোঝা যায় না সহজে। আর তার গোটা শরীরটাও উলের সোয়েটার, হাত মোজা আর বুট জুতোয় ঢাকা। এমন কিছু ঠান্ডা এখনো পড়েনি। তাও এরকম অদ্ভুত সাজ পোশাক দেখে তার উপর সন্দেহ হবারই কথা। কিন্তু তার দোকানে এত ভালো ভালো শীত পোশাক, চাদর, কম্বলের সম্ভার, আর সেগুলোর দাম এত কম যে এড়িয়ে যাওয়ার উপায় নেই। অল্প বয়সী মেয়েটি আবার প্রশ্ন করল, আপনি আমার নামটা জানলেন কি করে? আপনার দোকানটা তো নতুন, এ পাড়ায় আপনাকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। আসল में मैडम जी, কাল এক সাহেব আমার দোকানে এসে বলে গেলেন কি, তোমার দোকানে মৌমিতা নামে একটা মেয়ে আসবে, এই কম্বলটা তাকে দেবে, আমি হাফ দাম দিয়ে যাচ্ছি। প্রৌঢ়া মহিলা বললেন, সাহেব হাফ দাম দিয়ে গেছেন? জি মাজি। মহিলাটি মেয়ের কানে ফিসফিস করে বললেন, হ্যাঁ রে মৌ, এই সাহেবটা আবার কে? তোর বাবার তো এত বুদ্ধি কখনোই হবে না, বল। হ্যাঁ মা, মনে হয় অন্য কোনো মৌমিতার জন্য কেউ টাকা দিয়ে গেছে। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাহলে ভালো জিনিসটা হাতছাড়া হয়ে যাবে। সুযোগ যখন এসেছে সদ্ব্যবহার করো। এই বলে একটু ফিক করে হেসে নিল মেয়েটি। দোকানদারকে মহিলাটি বললেন, হ্যাঁ ভাই, আমাদের লোক হাফ টাকা দিয়ে গেছে, তুমি এটা প্যাক করে দাও। ঠিক হ্যাঁ মাজি। দোকান থেকে বেরিয়ে মহিলাটি তার মেয়েকে বললেন, কম্বলটা বেশ হয়েছে মৌ। হ্যাঁ মা, এত কম দামে এরকম কম্বলটা যে হাতে এসে যাবে ভাবাই যায় না। যেমন নরম তেমনি হালকা, ক্যারি করে নিয়ে যেতেও কোনো প্রবলেম হবে না। মৌ মানে মৌমিতা হালদার মালদার মেয়ে। বিটেক কমপ্লিট করে এখন চাকরি পেয়েছে সল্টলেকের একটা আইটি কোম্পানিতে। কলকাতার একটি ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছে সে। তার ছোট্ট সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা চলছে এখন। সামনেই ডিসেম্বর মাস, শীতের জন্য বেশ ভালো রকম শীত বস্ত্র প্রয়োজন। বেশ একটা দাও মারা গেছে ভেবে পাড়ার অস্থায়ী কম্বলের দোকান থেকে কম্বলটা কিনে
বাড়ি ফিরল মা ও মেয়ে। তারা বেরিয়ে যেতেই কদাকার চেহারার কম্বলওয়ালার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। মৌমিতা কলকাতায় এসে পৌঁছেছে গতকাল। নতুন পিজি, অফিস সামলাতেই একটা গোটা দিন হুশ করে কেটে গেল তার। আগের দিন রাতে ভালো ঘুম হয়নি ঠান্ডার জন্য, তাই পরের দিন রাতে সে সুটকেস থেকে নতুন লাল কম্বলটা বের করে আনলো। কি সুন্দর ডিজাইন, মখমলের মতো নরম, যেমন রং তেমন গরম। কম্বলের উপর হাত বুলিয়ে মৌমিতা সেটাকে পরম যত্নে মুখে গালে চেপে ধরল। বেশ মৃদু একটা সুগন্ধ আছে কম্বলটার। সে কম্বলটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। তারপর বিছানায় পড়েই হারিয়ে গেল ঘুমের অতল সমুদ্রে। ঘণ্টাখানেক সে বেশ নিশ্চিন্তেই ঘুমোলো, যেন একটা গরম শরীরের ওম তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আদরে যত্নে। কিন্তু এ কি, হঠাৎই হাঁসফাঁস করতে করতে মৌমিতার ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভাঙতেই তার মনে হলো বুকের দুই নরম মাংসপিণ্ড যেন পিষে যাচ্ছে কোনো হিংস্র পশুর প্রচণ্ড থাবার জ্বলন্ত আঘাতে। মৌমিতার শরীর ঘামে ভিজে উঠল। এ কি হচ্ছে তার সঙ্গে? এটা কি স্বপ্ন? মৌমিতা ধরফর করে উঠে বসল, একটু জল খেয়ে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই আবার সেই অনুভূতি। মৌমিতা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ সহ্য করলো। ও অনুভূতিটা ভয়ঙ্কর ও স্পষ্ট, কোনো ভুল নেই। একটা পাহাড়ের মতো দৃঢ়, বজ্রের মতো শক্তিশালী দামাল ঝড় বারবার আছড়ে পড়ছে তার শরীর জুড়ে। মৌমিতা আর বিছানায় থাকতে পারল না। কম্বল সরিয়ে নেমে পড়ল বিছানা থেকে। ঘরে পায়চারি করে কাটালো বাকি রাতটা। পরের দিন অফিসে গিয়েও তার মাথায় সারাক্ষণ ব্যাপারটা ঘুরতে লাগলো। সে ভাবলো নতুন জায়গা, তার জন্যই হয়তো ভালো ঘুম হয়নি। আর এরকম অদ্ভুত অনুভূতি হয়েছিল। ব্যাপারটা এতটাই অস্বস্তিকর যে কারোর সঙ্গে আলোচনাও করা যায় না। পরপর দুটো বিনিদ্র রাত এভাবেই কেটে গেল। এদিকে না ঘুমিয়ে তার শরীর খারাপ হয়ে যেতে লাগলো। অফিসে কাজেও ঠিকমতো মন দিতে পারলো না। মৌমিতার মা রোজই ফোন করে তার শরীরের খবর নেন, নানা রকম উপদেশ দেন। 3 দিনের দিন দুপুরবেলা লাঞ্চ টাইমে মা ফোন করতে সে বলল, মা, যে দোকান থেকে ওই কম্বলটা কিনেছিলাম না, দোকানটা কি এখনো আছে? না রে, সে দোকান তো তুই যেদিন গেলি তার পরদিনই উঠে গেল। কেন রে? মৌমিতা একবার ভেবে নেয় এরকম ব্যাপারটা কি মাকে বলা যাবে। তারপর মনে মনে বলল, না, আমাকে দূরে পাঠিয়ে মা অনেক টেনশনে আছে। তার উপর এই ধরনের কথা বলে মায়ের চিন্তা বাড়িয়ে কাজ নেই। মুখে বলল, না মা, সব ঠিক আছে। আসলে এত সুন্দর কম্বলটা দেখতে আমার পাশের বাড়ির এক কাকিমা জিজ্ঞেস করেছিলেন এটা কোথা থেকে নিয়েছি, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, তা এখন তো আর দোকানটা নেই। তাহলে তো আমিও দুটো চাদর নেব ভেবেছিলাম। তার কি করা যাবে, আবার যদি আসে দেখা যাবে। আবার যদি আসে তাহলে আমাকে একবার জানিয়ে দিও তো মা। ঠিক আছে রে, তোর শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ মা। আচ্ছা, শোনো না, আমি ফোনটা রাখছি, তাড়াতাড়ি খেয়ে আবার কাজে বসতে হবে। এই বলে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয় মৌমিতা। মৌমিতার ভয়ঙ্কর অনুভূতিটা যেন একটা কালো ধোঁয়াটে অবয়বের রূপ নিয়ে তার পিছনে এসে দাঁড়িয়েছে। আর সেই অবয়ব তার কানে ফিসফিস করে বারবার বলতে লাগলো, বলো না, এ কথা কাউকে বলতে নেই। মৌমিতা কাঁদতে কাঁদতে বাথরুমে গেল। সেখানে চোখে মুখে জল দিতে একটু আরাম বোধ হলো, কিন্তু সেখানেও তার পাশে আবার সেই ধোঁয়াটে কালো মূর্তি দেখা দিল। মৌমিতা দেখলো মূর্তিটা তার পাশেই এসে দাঁড়িয়েছে। মৌমিতা চিৎকার করে ওঠে। ঠিক
এই সময় তার অফিসের এক কলিগ পৌলমী এসে ঢুকলো বাথরুমে, আর ঢুকে কয়েক ভোল্ট ইলেকট্রিকের শক পাওয়ার মতো সে চমকে উঠল। সে দেখলো একটা মেয়ে সম্ভবত আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর তাকে ঘিরে আছে কালো ধোঁয়ার কুণ্ডলী, আর সেই কুণ্ডলীটা ধীরে ধীরে যেন আয়নার ভেতর ঢুকে যাচ্ছে। পৌলমী ও মা গো বলে চিৎকার করে উঠলো, আর সঙ্গে সঙ্গে সেই কালো ধোঁয়া যেন শূন্যে মিলিয়ে গেল, আর তার সামনে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ল মৌমিতা। পৌলমী একটু ধাতস্থ হয়ে তার চোখে মুখে জলের ছিটে দিল। কিছুক্ষণের মধ্যেই মৌমিতার জ্ঞান ফিরে এলো। পৌলমী তাকে ধরে ধরে বাথরুমের বাইরে নিয়ে গেল, নিজের কিউবিকলে তাকে নিয়ে বসালো। মৌমিতা একটু সুস্থ হতেই পৌলমী বলে উঠল, মৌমিতা, তুমি কি এখন ঠিক আছো? ঠিক থাকলে আমাকে একটু বুঝিয়ে বলবে তোমার সঙ্গে কি হয়েছিল? কিছু না, আসলে এই প্রথম বাড়ি ছেড়ে একা একা থাকছি তো, তাই একটু শরীরটা খারাপ হয়েছে। না মৌমিতা, তোমার সঙ্গে অন্য কিছু ঘটেছে। ওয়াশরুমে তোমার চারদিকে অদ্ভুত একটা কালো ধোঁয়ার। পৌলমী এই পর্যন্ত বলতেই মৌমিতা তার কথা থামিয়ে বলল, পৌলমী দি, তোমার সঙ্গে পরে কথা হবে। স্যার একটা মেল করতে বলেছিলেন, তাড়াতাড়ি সেটার পিচ রেডি করতে হবে। আমি আসি, হ্যাঁ। এই বলে সে তড়িঘড়ি করে পৌলমীর কিউবিকল থেকে বেরিয়ে যায়। কোনো এক অদৃশ্য শক্তি যেন অলক্ষেই তার গলা চেপে ধরেছিল। কেউ ফিস ফিস করে তার কানে কানে সমানে বলে যাচ্ছিল, আমার কথা বলো না, বলো না, আমার কথা বলো না। সেদিন রাতে মৌমিতার মনে হলো এই কম্বল অপয়া। সে আর কম্বল গায়ে দিল না, একটা চাদর জড়িয়ে কোনো রকমে শুয়ে পড়ল। প্রথমে বেশ ঠান্ডা লাগছিল, তারপর দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। কিন্তু মধ্যরাত্রে কি আবার সেই অনুভূতি, এবার যেন অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়েছে। এক উত্তপ্ত অগ্নিধারা যেন তার সর্বাঙ্গকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইছে। তার নাভির নিচে ঘটে চলেছে এক তীব্র বিস্ফোরণ। মৌমিতা সেই হাত, পিঠ, কাঁধের দৃঢ় মাংসপেশির বন্ধন থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারল না। যতক্ষণ না সেই অদৃশ্য শক্তি তৃপ্ত হয়ে নিজে থেকেই থেমে গেল, ততক্ষণ মৌমিতার উপর অত্যাচারের মাত্রা উত্তরোত্তর বাড়তে লাগলো। সব শান্ত হতেই উঠে পড়ে সে দেখল তার শরীরে একটা সুতো পর্যন্ত নেই। জামা কাপড় ছিঁড়ে কুটি কুটি হয়ে পড়ে আছে বিছানার চারদিকে। তলপেটে আর সারা শরীর জুড়ে অসহনীয় যন্ত্রণা। তার নিরাবরণ শরীরটাকে জড়িয়ে রেখেছে সেই লাল কম্বল। মৌমিতার হাত পা ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এটা কি করে তার গায়ে এলো? সে তো সুটকেসে ভরে রেখেছিল। মৌমিতা কি করবে ঠিক করতে পারল না। তার মনে হয় যে করেই হোক সেই অভিশপ্ত কম্বলটা দূর করতে হবে। পরের দিন অফিস যাওয়ার সময় কম্বলটা সে রাস্তায় ফেলে দিল। সেদিন সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু সে রাতেও সে আবিষ্কার করলো তার শরীরে আবার সেই কম্বল উঠে এসেছে। আবার সেটা তার গায়ে উঠে অত্যাচার চালাতে লাগলো। মৌমিতা চিৎকার করে বলে উঠল, ভগবান, এর থেকে কি আমার মুক্তি নেই? তুমি বলো, আমি কি করব? এই বলে সে হাউ হাউ করে কেঁদে উঠল। সে যেন পাগলের মতো হয়ে গেল। পরের দিন অফিসেও গেল না। কম্বলটা সে ছিঁড়ে কুটি কুটি করলো, তারপর তার মধ্যে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। কিন্তু এ কি, সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে গোটা ঘর জুড়ে। মৌমিতা সেই অগ্নিশিখার মধ্যে আলিঙ্গনবদ্ধ হয়ে ছটফট করতে লাগলো। ঘণ্টাখানেক পরে আশেপাশের লোক পোড়া গন্ধ পেয়ে ছুটে আসে। মৌমিতার ঘরের জানলা দিয়ে আগুনের শিখা দেখে দরজা ভেঙে তারা ঘরে ঢোকে, আর আগুনে ঝলসানো মৌমিতার শরীরটা উদ্ধার করে।